নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ আমি অমিতাভ, সঞ্চালক অমিতাভ, আবার চলে এলাম আপনাদের জন্য আনকাট রাতের গল্প নিয়ে। বাইরে একেবারে পুরোপুরি বর্ষামুখর ওয়েদার, বর্ষা স্নাত সন্ধ্যা বললেও বোধহয় ভুল হবে না। ঠিক সেখানে শ্রাবণ আষাঢ়ের আগেই বর্ষার সঙ্গলাভ, খানিকটা রোমাঞ্চিত, খানিকটা আবেগতাড়িত, খানিকটা নস্টালজিয়ায়, এবং তার মধ্যে দিয়েই আজকের এই সন্ধ্যা, এবং সেই সন্ধ্যাকে আরও বেশি করে উপভোগ করতে আপনাদের সঙ্গে আমি অমিতাভ চলে এলাম আনকাট রাতের গল্প নিয়ে। কিন্তু আজকে আনকাট রাতের গল্পের শুরুতেই কিছুদিন আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। ছাত্রছাত্রীরা, বহু ছাত্রছাত্রী, তারা ভালো ফলাফল করেছেন এবং তাদের বাড়ির মানুষ, যারা আত্মীয় পরিজন, অভিভাবক অভিভাবিকা, সবাই খুব খুশি। ছাত্রছাত্রীদের ইন্টারভিউগুলো দেখি, যখন তারা বলেন আমি অমুক হতে চাই, তমুক হতে চাই, তখন বারবার একজনের কথা ভীষণ মনে পড়ে, যার জন্মদিন ছিল এই মে মাসের 5ই মে। হ্যাঁ, তিনিও একজন ছাত্রী ছিলেন। মাধ্যমিকে অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে অনেক ভালো রেজাল্ট করেছিলেন। উচ্চ মাধ্যমিকে তিনি প্রথম হয়েছিলেন স্কুলে, আর সবার মধ্যে পঞ্চম। সেই ছাত্রীও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন কৃতিত্বের সঙ্গে। আজকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই মানুষটি, এই ছাত্রীটির কথা বলবো। কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর তিনি চলে আসেন কলকাতায়। কলকাতায় ভর্তি হন বেথুন কলেজে। বেথুন কলেজের থেকে স্নাতক হন তিনি। সেই সময় পরিচয় হয় মাস্টারদা সূর্য সেনের সঙ্গে। বেথুন কলেজের থেকে স্নাতক হওয়ার পর তিনি ডিগ্রি কিংবা তার সার্টিফিকেট বা শংসাপত্র কোনোটাই বেথুন কলেজের কর্তৃপক্ষের কাছ থেকে পাননি। হ্যাঁ, এবং মাসিক স্কলারশিপ বা বৃত্তি বা জলপানি পেয়েছিলেন 80 টাকা। তিনি ফেরত চলে যান তার পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশে, এবং সেখানে গিয়ে একটি শিক্ষকতার জন্য বিদ্যালয়ে চাকরি গ্রহণ করেন। এই পর্যন্ত মোটামুটি আর 5জন সাধারণ মানুষের মতো। কিন্তু এরকম একজন প্রতিভাময়ী ছাত্রী এবং যথেষ্ট যোগ্য একজন ছাত্রী, তার স্বপ্ন হতে পারে সে নিজেকে অনেক বড় করবে এবং সে একটা দারুণ ভালো জীবনযাত্রা উপভোগ করবে। কিন্তু না, মাস্টারদা সূর্য সেনের সংস্পর্শে আসার পর তিনি যোগ দেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে, যদিও অনেকেই তাকে দলে নিতে চাননি। হ্যাঁ, যে মেয়েটি লাজুক এবং মাথা নিচু করে চলতো, কখনো একটা প্রাণীকে পর্যন্ত আক্রমণ করেনি, একটা জীবকে কখনো কখনো মারেনি, সেই মেয়েটি হয়ে উঠল অগ্নিযুগের অগ্নিকন্যা। কারণ ইউরোপিয়ান ক্লাবের যে হামলা, সেই হামলায় জড়িয়েছিল এই একেবারে লাজুক, বাড়িতে শান্ত একটি মেয়ে, এবং তার জীবনকাল 21 বছর 4 মাস 19 দিন। 1915 সালে জন্ম, তারপরে তার জীবনকাল ছিল 21 বছর 4 মাস 19 দিন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে পাশ করা সেই ছাত্রী, বেথুন কলেজে স্নাতক এবং বৃত্তি পাওয়া সেই ছাত্রী বেছে নিয়েছিল আত্মবলিদানের জন্য প্রস্তুত করে দেশ ও মাতৃকার জন্য নিজেকে নিবেদন করার এক নতুন যজ্ঞের অন্যতম তিনি নিজেকে নৈবেদ্য হিসাবে প্রমাণ করেছিলেন। হ্যাঁ, এই মেয়েটি বাংলার প্রথম মহিলা যিনি দেশমাতৃকার জন্য শহীদ হয়েছিলেন। ইউরোপিয়ান ক্লাবের হামলার ঘটনায় পুলিশ যখন তাকে খুঁজছে, ব্রিটিশ পুলিশের কাছে পরাস্ত বা পরাজিত বা ধরা দেওয়ার আগে তিনি পটাশিয়াম সাইনাইড খেয়ে নেন। ঠিক তার আগে তিনি তার মাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছিলেন যে, মা তুমি আমাকে ক্ষমা করো। তার কারণ তিনি দেশের জন্য তার প্রাণকে নিবেদন করতে চলেছেন এবং করছেন ব্রিটিশের কাছে মাথা নত না করার জন্য। কারণ ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, এটা যারা মনে করতেন তাদেরই অগ্নিযুগের সেই কন্যা, বাংলার বুকে প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী, যিনি ব্রিটিশের কাছে পরাজিত বা মাথা নত করার থেকেও
মনে করেছিলেন মৃত্যুকে আলিঙ্গন করাটা অনেক বেশি গৌরবের। হাসতে হাসতে 21 বছর 4 মাস 19 দিনের সেই ঘরের একেবারে মাথা নত করে থাকা লজ্জাবতীর মতো সেই মহিলা, সেই নারী জীবন দিয়েছিলেন তিনি। আজকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে বিভিন্ন স্বপ্নের কথা বলছেন না, সেই সব ছাত্রছাত্রীদের বললাম যে এই মানুষগুলোকে দেখে অন্তত আপনারাও দেশের জন্য ভাবুন। দেশটা সবার, তাই দেশের জন্য করার জন্য, দেশকে উন্নতি করার জন্য আপনাদের বড্ড প্রয়োজন। সবাই বড় বড় চাকরি আর ডিগ্রি নিয়ে বাইরে চলে যাবেন না, কারণ দেশটার কথা ভাবার জন্য যেই মানুষের দরকার সেই মানুষের সংখ্যা প্রত্যেক দিন কমছে। আপনারা হয়তো বলবেন দেশ তো রাজনৈতিক নেতারা চালাবেন, কিন্তু রাজনীতিবিদরা অনেকেই আছেন যারা দেশ নয় নিজেদের উন্নয়নকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। যাই হোক, সেটা অন্য প্রশ্ন। কিন্তু আজকে যার কথা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে চাইলাম, 5ই মে ছিল তার জন্মদিন। ব্রিটিশের কাছে পরাজিত হওয়া বা পদোন্নত হওয়া বা পদলেহন করার থেকে মৃত্যু যার কাছে অনেক বেশি সম্মানের ছিল। তিনি বাংলাদেশে জন্ম নেওয়া কন্যা প্রীতিলতা ওয়েদ্দেদার। পারলে এই সমস্ত মানুষদের জীবনীগুলো একটু পড়বেন। ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, আপনারা যে স্বপ্ন দেখে বড় হচ্ছেন, যে পরিশ্রম করছেন, তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলোর জীবনী, আত্মজীবনী পড়ুন। তাতে অন্তত একটা আদর্শ জীবনের চরিত্র গঠন হতে পারে। শুধু নিজে ভালো থাকবো এটাই জীবনের সব কিছু হতে পারে না, তাই না? পরবর্তী ঘটনা, আজকে তাকে শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানিয়ে অবশ্যই আনকাট রাতের গল্প পক্ষ থেকে, আমি অমিতাভ আমার পক্ষ থেকে শত সহস্র কোটি প্রণাম এই বঙ্গ তনয়া, এই বীর যোদ্ধা, এই বাংলার প্রথম মহিলা শহীদ, স্বাধীনতা আন্দোলনের জন্য দেশের আত্মবলিদান দেয়া আমাদের গর্ব, আমাদের শক্তি, আমাদের শ্রদ্ধার মাতঙ্গিনী হাজরার অনেক আগেই তিনি প্রাণ নিবেদন করে নারীদের একটা পথ দেখিয়েছিলেন এগিয়ে যাওয়ার, প্রগতির। তিনি প্রীতিলতা ওয়েদ্দেদার। এরপর আরেকজন মানুষের কথা বলবো, যার এই মে মাসেরই প্রথম দিকে, অর্থাৎ সম্ভবত 9ই মে কিংবা 6ই মে, ক্ষমা করবেন, 6ই মে ছিল তার প্রয়াণ দিবস। এই মানুষটি জড়িয়ে আছেন আমাদের জীবনের নানা প্রান্তে, নানান জায়গাতে, বিশেষ করে সংস্কৃতি আর ধ্রুপদী ভারতীয় সঙ্গীতের সংস্কৃতির অঙ্গনে। ভদ্রলোকের নাম ছিল রামতনু পাণ্ডে। 1506 সালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের তার জন্ম, এবং সম্ভবত জায়গাটির নাম বেহাট। এবং তার বাবা মা, তাদের অনেকগুলি সন্তান বা ভাই বোন ছিল যারা জন্মের পর মারা যায়, এবং এই বারবারের সন্তানের মৃত্যুর কারণে বাবা মায়ের মন খুব খারাপ ছিল। এবং তারা সেই সময় মোহাম্মদ গাউসের, খুব বিখ্যাত একজন সুফি কবি, তিনি আধ্যাত্মিক চর্চাও করতেন, এবং তার কাছে যান, তিনি একটি মাদুলি দেন। সেই মাদুলি ধারণ করার পর এই রামতনু পাণ্ডে, তার অন্যান্য ভাই বোনদের মতো তার আর মৃত্যু হয়নি, এবং তিনি একটু আলাদা ছিলেন, স্বতন্ত্র ছিলেন। সেইটি লক্ষ্য করেন একজন বড় ওস্তাদ, এবং 10 বছর বয়সেই তার মধ্যে আলাদা কিছু লক্ষ্য করা যায়। তিনি তখন তার রামতনুর বাবাকে বলেন যে আপনার ছেলেকে ভালো করে প্রশিক্ষণ দিন, এবং সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য তাকে বৃন্দাবনে পাঠিয়ে দেওয়া হয়। তার প্রথম সংস্কৃতির যে পাঠ, সেটা বৃন্দাবনের থেকে শুরু হয়। পরে আবার তিনি বেহাটে চলে আসেন। এরপর তার একটু একটু করে সংস্কৃতির যে নতুন করে তার মধ্যে প্রতিভা, সেই প্রতিভার বিকাশ হতে শুরু করে, এবং চারিদিকে আস্তে আস্তে তার নাম ছড়িয়ে পড়তে শুরু করে। এবং মানসিংহের বিধবা স্ত্রী, তার রাজসভায় তিনি সভার গায়ক হিসাবে যোগদান করেন, এবং এই সময় তার ঘনিষ্ঠতা হয় একজন ধর্মান্তরিত মুসলিম মহিলা, যার নাম প্রেম কুমারী, এবং তাকে তিনি বিয়ে করেন। এই প্রেম কুমারীর সঙ্গে বিয়ের পর তিনিও শোনা যায়, যদিও শোনা কথা, যে তিনিও নাকি ধর্মান্তরিত হয়েছিলেন। ধর্মান্তরিত হওয়ার পর তার নাম হয় আতা আলী খাঁ।
2 স্ত্রী 5 সন্তান, যার মধ্যে 4 পুত্র হামির, সুরত, তরঙ্গ, বিলাস এবং 1টি কন্যা সরস্বতী। এবং এখান থেকে পরবর্তীকালে তার নাম যখন একটু একটু করে প্রকাশ পাচ্ছে, কারণ তিনি একজন শুধু গায়ক নন, তিনি ছিলেন কবি, গীতিকার এবং নবরূপ দিয়েছিলেন ভারতীয় বিভিন্ন রাগকে, যার নামের সঙ্গে এখনও জড়িয়ে আছে বিভিন্ন সেই রাগ, যেমন মিয়াকি দরবারি কানাড়া, মিয়াকি মাল্লার, মিয়াকি তোড়ি। এই মানুষটির 6ই মে ছিল 425তম প্রয়াণবার্ষিকী, যিনি পরবর্তীকালে আকবরের নবরত্ন সভার অন্যতম রত্ন ছিলেন এবং সারা পৃথিবীর বুকে দাঁড়িয়ে তার সঙ্গীতের প্রতিভা আর তার মুগ্ধতায় আকবর এই মানুষটিকে, এই গীতিকার, কবি, সঙ্গীত শিল্পী এবং অবশ্যই এরকম একটা বিরল প্রতিভা রামতনু পাণ্ডে, পরবর্তীকালে বিতর্কিত আতা আলী খাঁ, তাকে নামকরণ করেছিলেন তানসেন নামে। এটা আকবরের দেয়া উপাধি। এবং শোনা যায় তাতে নাকি তার প্রতি এত মানে সহানুভূতিশীল এবং তার মুগ্ধতার কারণে অন্যান্য সভা পরিষদরা ষড়যন্ত্র শুরু করেছিল এই তানসেনের বিরুদ্ধে, কারণ তিনি নাকি দীপক রাগে, যখন দীপক রাগের মাধ্যমে আগুন জ্বালাতে পারতেন, আবার মেঘবল্লারে বৃষ্টি নামাতে পারতেন, তো তাকে আকবরকে দিয়ে বাধ্য করানো হয়েছিল দীপক রাগ গাওয়ার জন্য, যা গাইলে তিনি মারা যেতে পারেন, পুড়ে যেতে পারেন জেনেও সেই সভাসদরা যারা তার ষড়যন্ত্র করেছিল তারা আকবরকে দিয়ে বলান, এবং তিনি আকবর যখন বলেন তখন তিনি কয়েকদিনের সময় চেয়ে নেন। তখন তিনি তার কন্যা সরস্বতীকে মেঘবল্লার রাগের জন্য তৈরি করেন এবং বলেন, অমুক দিন অমুক সময় আমি দীপক রাগ গাইব রাজসভায়, তোমরা কিন্তু তখন এই মেঘমল্লার রাগ এখানে গাইবে, আয়োজন করবে। এবং শোনা যায় সেদিন সেই দীপক রাগ গাইতে গাইতে মোমবাতিগুলোতে আগুন ধরে যায় এবং তার শরীরে আগুন জ্বলতে শুরু করে এবং আকবর পর্যন্ত স্তম্ভিত হয়ে যান। তিনি কিন্তু সেই অবস্থায় দৌড়াতে দৌড়াতে তার বাড়িতে এসে পৌঁছান, যেখানে তার কন্যাকে এবং তার সঙ্গিনী যারা ছিলেন তাদেরকে বলা ছিল মেঘমল্লার গাইতে। এরপর নাকি দীর্ঘ 6 মাসেরও বেশি তিনি অসুস্থ ছিলেন এবং তারপর আস্তে আস্তে সুস্থ হন। এবং এই ঘটনা ছাড়াও নানান ধরনের মিথ বা তাকে নিয়ে কল্পকাহিনী, লোকগাথা, কল্পনার অনেক কথা রয়েছে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আছে তার সঙ্গীত সংস্কৃতি। গত 6ই মে ছিল তার প্রয়াণ দিবস। রামতনু পাণ্ডে বলুন বা বিতর্কিত আতা আলী খাঁ বলুন, আসলে তিনি আমাদের সকলের জীবনযাত্রায় একটা নামই মুগ্ধতা ছড়িয়ে শ্রদ্ধা আদায় করে নিয়েছেন, সেটি তানসেন। সেই তানসেনের প্রতিও রইল সংস্কৃতির পক্ষ থেকে আমি সঞ্চালক অমিতাভ এবং আনকাট রাতের গল্প বিনম্র শ্রদ্ধা। এবার একটু অন্য কথা বলি। এই দুজন মানুষকে শ্রদ্ধা জানানোর পর যে কথাটি বলবো, যে পৃথিবীতে এমন অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যেখানে সেই রাষ্ট্র তার একটা আলাদা করে সহিষ্ণুতা, তার একটা মানসিকতা এবং উন্নয়নমুখী একটা মুখ সেই রাষ্ট্র দেখিয়ে থাকে। যে রাষ্ট্র তার এই সমস্ত কাজগুলোর মুখ হয়ে ওঠার পেছনে আসলে সেই রাষ্ট্র যে কতটা মহান এবং কতটা সুদূর প্রসারী তার একটা আলাদা দৃঢ়তা আর একটা প্রচেষ্টা থাকে, সেটারই একটা উদাহরণ বলতে পারেন। কারণ একটা রাষ্ট্র সে যদি তার জনগণের কথা না ভাবে তাহলে সেই রাষ্ট্র বোধহয় কখনো এগিয়ে যেতে পারে না। জাপান বিজ্ঞানে, প্রযুক্তিতে, নানান ক্ষেত্র থেকে তারা আজকে ভীষণ উন্নত। এবং এই কয়েকদিন আগে একটা তথ্য জানলাম যে জাপানে যেহেতু তাদের জনসাধারণ বিবাহিত জীবনের খুব একটা আকর্ষণ অনুভব করছে না, তো পরিবার পরিকল্পনা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে জাপানের রীতিমতোভাবে জনসংখ্যা কমছে। প্রায় 80 লক্ষ বাড়ি অব্যবহৃতভাবে পড়ে আছে জাপানে। হ্যাঁ, সেই 80 লক্ষ বাড়িতে কেউ থাকে না। কিন্তু আমি যে ঘটনাটি বলবো সেটা অন্য ঘটনা, যে একটা সরকার কতটা মানবদরদী হতে পারে, সহনশীল হতে পারে, তারই একটা উদাহরণ হচ্ছে জাপান।
একটি মেয়ের জন্য চলে একটি ট্রেন। খবরটা হয়তো অনেকেরই চোখে এসছে। জাপান বা নোহানের এই ঘটনা। হোক্কাইডো দ্বীপ, এই হোক্কাইডো দ্বীপের উত্তরে অবস্থিত একটি অঞ্চল যার নাম কামি শিরাতাকি। এই কামি শিরাতাকিতে নির্জন একটি রেল স্টেশন এবং সেই স্টেশনে যাত্রী সংখ্যা খুবই কম। এবং এইটা দেখার পর যে সে দেশের রেলওয়ে কর্তৃপক্ষ একবার ঘোষণা করে যে আমরা এই রেল লাইনটি, যেটি চলে এখানে রেল পরিবহন, সেটি বন্ধ করে দেবো, কারণ এখানে যাত্রী নেই, যাত্রীর সংখ্যা এতই কম যে এই ট্রেন লাইনটিকে রাখা নিরর্থক, কোনো প্রয়োজন নেই। রেলওয়ে তারা বন্ধ করে দেবে বলে ঘোষণা করেন। তখন রেল কর্তৃপক্ষ অনুসন্ধান করে জানতে পারেন যে এই কামি শিরাতাকি থেকে স্টেশন থেকে একটি মাত্র মেয়ে স্কুলে যাওয়ার জন্য এই ট্রেনে ওঠে এবং নির্দিষ্ট তার স্কুলে যাওয়ার সময়ের একটি ট্রেন, এবং বাড়ি আসেও এই ট্রেনে, এবং সেটি তার স্কুল ছুটির সময়। মানবিক সরকার তখন সিদ্ধান্ত নেয় যে শুধুমাত্র ওই একটি মেয়ের স্কুলে যাওয়া এবং বাড়ি আসার জন্য তারা সেই ট্রেনের সময় বদল করে সেই মেয়েটিকে এই পরিষেবা দিয়ে চলেছিল। এবং রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল যতদিন মেয়েটি না স্নাতক হবে ততদিন এই পরিষেবা তারা দেবে তার স্কুল ছুটি বা কলেজ ছুটির সময় এবং তার স্কুল শুরু বা কলেজ শুরুর সময় পর্যন্ত। একটা মানবিক সরকারের এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? সেই দেশ বিশ্বের মধ্যে অন্যতম দেশ, শান্তির দেশ হবে না কেন? সুখী দেশ হবে না কেন? উন্নয়নে, প্রগতিতে তারা কেন এগিয়ে যাবে না? কারণ এই সহিষ্ণুতা বা সহনশীলতা বড্ড বেশি দরকার। এ তো গেল একটি জাপানের ঘটনা। এরপরে আপনাদের সঙ্গে আসি একটা অদ্ভুত ঘটনা, সেটি আমাদের দেশ ভারতবর্ষে এবং কেরলের। কত অদ্ভুত ঘটনাই তো ঘটে। 50 বছর ধরে চায়ের দোকান চালান একজন স্বামী স্ত্রী, কেরলের বিজয়ন আর মোহনা, এবং বর্তমানে তাদের বয়স একজনের 70, একজনের 68। চায়ের দোকান চালাতেই পারেন, 50 বছর ধরে বহু লোক চায়ের দোকান চালান, কিন্তু তারা এমন আলাদা কি করলেন? তারা আলাদা যে কাজটা করেছেন সেই কাজটা অনেকেই করে থাকেন, কিন্তু তারা হয়তো এতটা লড়াই করে করেন না। তার কারণে পৃথিবীর কতটুকু চিনি আর কতটুকু জানি আমরা, বলুন? আমরা প্রচুর টাকা পয়সা রোজগার করার স্বপ্ন দেখি, ভালো বাড়ি, ভালো গাড়ি, দারুণ খাওয়া দাওয়া, এবারে আয়েসের জীবনের স্বপ্ন সবাই দেখি, কিন্তু পৃথিবীটাকে কতজন দেখি? একটা জীবন পেয়েছি, ভেবে দেখুন না পৃথিবীটার কতটুকু আপনি দেখতে পেরেছেন, কতটা জানতে পেরেছেন। এইখানে এই স্বামী স্ত্রীর পার্থক্য। তারা ঠিক করলেন যে তারা পৃথিবী দেখবেন। প্রত্যেক দিন স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করে তারা দুজনেই বুঝেছিলেন তারা পৃথিবীকে দেখার জন্য বা ভ্রমণ করতে খুব ভালোবাসেন, বেড়াতে। এই বেড়াতে ভালোবাসার টানের থেকে তারা পৃথিবী ঘুরেছেন। তারা ঠিক করেছিলেন প্রত্যেক দিন তারা 300 টাকা করে সমস্ত খরচা বাদ দিয়ে রেখে দিতেন, যেটা সারা বছরে প্রায় অনেক টাকাই হতো, এবং আরও কিছু টাকা তারা জোগাড় করে প্রত্যেক বছর তারা পৃথিবী ঘুরতে বেরোতেন। বিজয়ন আর মোহনা কেরালার এই পরিবারের কথা সবার সামনে নিয়ে আসে একটি বিখ্যাত আন্তর্জাতিক বিখ্যাত ম্যাগাজিন, যার নাম পত্রিকা, যার নাম হচ্ছে ফোর্বস। এবং ফোর্বস তাদেরকে নিয়ে লেখে যারা ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে, পেরু থেকে শুরু করে, সুইজারল্যান্ড থেকে শুরু করে পৃথিবীর 23টা দেশ শুধুমাত্র এই চায়ের দোকান চালিয়ে তারা স্বামী স্ত্রী ঘুরে ফেলেছেন। পৃথিবীর 23টা দেশ। এই বিজয়ন এবং মোহনার মতো চলুন আমরাও, এই জীবনটা বড্ড ছোট্ট যে সময়ের, পারলে পৃথিবীটাকে দেখে নিন। যারা পায়ের তলায় সর্ষে রেখে ঘুরে বেড়ান তারা অনেকেই হয়তো পৃথিবীর নানান প্রান্তে যান, তাদেরকে কুর্নিশ জানাই যে ব্যাংকে টাকা পয়সা থাকলে আপনি কতটা ভোগ করতে পারবেন জানি না, কিন্তু তার থেকে অনেক বেশি কিছু আনন্দ, সুখ আপনি ভোগ করতে পারেন যদি পৃথিবীটাকে ঘুরতে পারেন। হ্যাঁ, আমরা অসংখ্য অভিনন্দন জানাই এই বিজয়ন এবং মোহনা, কেরালার এই 70 এবং 68 বছর বয়সী দম্পতি। তারা পৃথিবীটাকে দেখুক, চলুন আমরাও তাদের সঙ্গী হই, কারণ এটাই তো আসল মজা। এরকম অনেক ঘটনা আপনাদেরকে বলতে বলতে একজন বাঙালির কথা মনে পড়ে গেল। আপনারা গোয়েন্দা কাহিনী পড়েননি এমন বাঙালি নেই।
বই পড়ে না এমন বাঙালি নেই, কম আর বেশি, এখন হয়তো কম। ফেলুদা পড়েননি এমন বাঙালি নেই, আবার শার্লক হোমস পড়েননি এমন বাঙালিও নেই। তার মধ্যে জয়ন্ত, বিমল কুমার এরাও রয়েছেন, হেমেন্দ্র কুমার রায়ের, এরকম অসংখ্য গোয়েন্দা চরিত্র এবং নানান রকমের রহস্য। এবং আমাদের কলকাতা পুলিশকে একসময় তুলনা করা হতো পৃথিবীর অন্যতম দুঁদে গোয়েন্দা দপ্তরের সঙ্গে। হ্যাঁ, এবং সেই দুঁদে গোয়েন্দা দপ্তর, সেই সময় ব্রিটিশ রাজ, আর সেখানে দায়িত্বে ছিলেন একজন সম্ভবত হেনরি বলে এক ভদ্রলোক, সম্ভবত তিনি হেনরি থিওরি বলে একটি বিষয় আমাদের সামনে এনেছিলেন, হেনরি সিস্টেম বা হেনরি থিওরি। এই হেনরি গোয়েন্দা দপ্তরের একজন অধিকর্তা ছিলেন, কিন্তু তাকে নিয়ে ঘটনা নয়, ঘটনা একজন বাঙালিকে নিয়ে। একজন বাঙালি যার জন্ম পূর্ববঙ্গ বা বাংলাদেশে, এবং তার একটা সময় যখন 12 বছর বয়স তখন তিনি বাড়ি থেকে চলে আসেন কলকাতা শহরে। এবং কলকাতা শহরে এসে একটা পরিবার তাদের বাড়ির সামনে এসে ঘুমিয়েছিলেন, মানে একেবারে রাস্তায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে সেই পরিবারটাকে মানুষ করেন। কিন্তু আসলে রহস্যটা কি জানেন? গোয়েন্দা বিভাগের সঙ্গে এই ছেলেটির সম্পর্ক কী? আমরা জানি গোয়েন্দা বিভাগের অন্যতম একটা রহস্য, আর সেই রহস্যকে সমাধান করতে তারা অপরাধীর হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট এটাকে ব্যবহার করে থাকেন। কিন্তু এই হাতের ছাপ, আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট, সেই রহস্য উন্মোচন করতে গিয়ে 100 বছর সময় লেগে গেল। বেরিয়ে এলো যে কে আসলে প্রতিষ্ঠা করেছিলেন এই আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট থেকে শনাক্ত করা যায় অপরাধী, তিনি একজন বাঙালি। আজকে সেই বাঙালির কথা বলবো, যেটা হয়তো অনেকেই জানেন না, অনেকে বিদেশিদের নামটাম বলেন। আসলে বাংলাকে সবসময় কিভাবে কোণঠাসা করা হয়েছে আগামী এপিসোড বা পরের আনকাট রাতের গল্পে সেটাও আপনাদের বলবো। কিন্তু তার আগে বলে দেই, এই ভদ্রলোক যিনি এই হেনরি সাহেবের মাধ্যমে গোয়েন্দা দপ্তরে যোগ দেন এবং এই আঙুলের ছাপের রহস্য সমাধানে যে একটা ভূমিকা, সেই কাজে তিনি এক নতুন করে 7,000 ফিঙ্গারপ্রিন্ট তিনি জোগাড় করেন এবং একটা অভিনব পদ্ধতি তিনি আবিষ্কার করেন। তার নাম কাজী সৈয়দ আজিজুল হক। কিন্তু হেনরি সাহেব এই কৃতিত্ব নিজের নামে দিয়ে তাকে একটা রায়বাহাদুর উপাধি, 5,000 টাকা পুরস্কার, আর একটি অঞ্চলের তাকে এসপি করে দিয়ে, ওই চম্পারণ বলে একটি অঞ্চলের, চম্পারানি কি চম্পারণ, সেখানে তাকে এসপি করে দিয়ে তাকে সরিয়ে দেন। আর এই আঙুলের ছাপ থেকে রহস্য উন্মোচনের যে সমাধানের যে পথ, সেটা তিনি তার নিজের নামে চালিয়ে দেন। আড়ালে থেকে যান কাজী সৈয়দ আজিজুল হক, সামনে সারা পৃথিবীতে প্রতিফলিত হয় বা তৈরি হয় হেনরি সিস্টেম। অপরাধী ধরার জন্য আঙুলের ছাপের এই রহস্যটা 100 বছর পর আমাদের সামনে এলো। এখন আর রহস্য নেই। এইভাবে বাঙালিদেরকে নানাভাবে প্রতারণা করা হয়েছে। আজকে চলুন এই মেয়ের প্রথম সপ্তাহে 6 তারিখের পরে আসে 8 তারিখ, সম্ভবত এবছর 8 তারিখই পড়েছিল 25শে বৈশাখ। 25শে বৈশাখ মানে গুরুদেবের জন্মদিন। তাই গুরুদেবের জন্মদিনে একটা ছোট্ট ঘটনা বলে, অনেকে অনেক কিছু করছেন। 25শে বৈশাখ আমার কাছে একদিন নয়, 365 দিন। রবি ঠাকুর ছাড়া একটা দিন আমাদের চলে না। যারা মনে করেন তাদের কাছে প্রতিটা দিন 25শে বৈশাখ। তবু একটা ঘটনা আপনাদের বলি, কেন রবি ঠাকুর, গুরুদেব কেন আলাদা ছিলেন। একজন বৃদ্ধ শিক্ষক, তিনি স্কুলে এলেন। ক্লাসের বাচ্চারা নাকি আসতে যায় না, পড়াশুনোর তাদের মনোযোগ নেই, কারণ তাদের আগ্রহ তৈরি হয় না। তিনি এসে ছাত্রদের বললেন যে ডাকাতকে 1 অক্ষরে লেখো। ছাত্ররা বললো 1 অক্ষরে ডাকাত কী করে লিখব। শিক্ষক মুচকি এসে বোর্ডে গেলেন এবং সেখানে লিখলেন ডা, দয়াকারে ডা, এই শব্দটাকে একটু কাত করে। ছাত্রদের বললেন এই দেখো ডা, এটাকে আমি একটু কাত করে লিখেছি, 1 অক্ষরে ডাকাত। ছাত্ররা ভীষণ মজা পেল, হো হো করে হাসতে শুরু করে দিল। বাহ, এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ, এরপর তিনি বললেন, লিখলেন বোর্ডে কা, তারপরে লিখে আবার কাটাকে মুছে দিলেন। বললুন
তখন সবাইকে ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করলেন যে বলো তো আমি কি লিখলাম। তিনি ছাত্রছাত্রীদের তাকিয়ে আছেন, ছাত্রছাত্রীদের চুপ। বলছে আমি লিখলাম কা, আবার সেটাকে মুছে দিলাম, অর্থাৎ কা নাই, কা নাই। এবার ছাত্রছাত্রীদের তিনি বললেন এক অক্ষরে কাতলা লেখো। ছাত্রছাত্রীরা আবার অবাক। শিক্ষক বললেন দেখো। ছাত্ররা মজা পাচ্ছে, অদ্ভুত একটা পড়াশুনো দেখতে পাচ্ছে। তিনি লাটাকে একটু কাত করে লিখলেন, তার মানে কাত লা। এইভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে বেশ কিছুক্ষণ পর তিনি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলেন কি আমি তোমাদের কেমন পড়ালাম। ছাত্ররা এরা তো তখন খুব মজা পাচ্ছে, কানাই, কাতলা, ডাকাত এইভাবেও এক অক্ষরে লেখা যায়। কোনো ছাত্রছাত্রী সবাই বলছে দারুণ দারুণ। এক ছাত্র বলল আসলে আপনি আমাদের তো কিছুই পড়াননি। শিক্ষক স্তম্ভিত, কি আমি কিছুই পড়াইনি? বলছে না, আপনি তো আমাদের কিছুই পড়াননি। বলে তাহলে আমি কী করলাম? তখন সেই ছাত্রটি আস্তে আস্তে উঠে বোর্ডের কাছে গিয়ে এলো। বোর্ডের কাছে গিয়ে সে একটা সূর্য আঁকলো এবং তার কিরণগুলো আঁকলো। মানে ছোটোবেলায় সূর্য আঁকতাম, সূর্য উঠছে, তার চারিদিকে কিরণ। এবার তিনি তাকিয়ে আছেন বোর্ডের দিকে। ছাত্রটি তখন বলল আপনি আজকে কিছুই পড়াননি, কারণ আজকে সূর্য বা রবি শুধু আলো ছড়িয়েছে। ওই যে সূর্য আর কিরণ এঁকেছে, ছাত্রটি বোর্ডে গিয়ে এঁকে সেটা বলল যে আজকে আপনি কিছুই পড়াননি, আজকে শুধু রবি আলো ছড়িয়েছে। জায়গাটা কোথায়? জায়গাটা শান্তিনিকেতন। আর এই বৃদ্ধ শিক্ষক পৃথিবীর শিক্ষক, তিনি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। আর ওই যে ছোট্ট ছেলেটি, ছাত্রটি যে বোর্ডে এঁকেছিল যে আজকে রবি শুধু আলো ছড়িয়েছে, তিনি পৃথিবীতে আরও একজন বিখ্যাত মানুষ, বাংলার গর্ব, সত্যজিৎ রায়। যাই হোক, আদিনিবাস দক্ষিণ ডিহি, জগন্নাথ কুশারী তার পূর্বপুরুষ, যিনি প্রথম কলকাতায় আসেন তার পূর্বপুরুষের নাম পঞ্চানন কুশারী, এবং একমাত্র ব্রাহ্মণ পরিবার হিসেবে গোবিন্দপুর তখন গ্রাম, সেখানে থাকতেন। সবাই তাদের ঠাকুরমশাই বলে ডাকতেন। তাই তাদের পদবি আস্তে আস্তে মুছে গিয়ে সবাই ঠাকুর যোগ করতে শুরু করলো। ইংরাজরা ঠাকুর উচ্চারণ করতে পারত না। ইংরেজদের সঙ্গে নানান ধরনের ব্যবসা বাণিজ্যে যুক্ত ছিলেন তার পূর্বপুরুষরা, তাই ঠাকুরটাকে তারা টেগরে রূপান্তরিত করেছিল। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর নয়, তার পারিবারিক পদবি কুশারী। বাড়িতে সঞ্চয়িতা গীতবিতান রাখা অনেকেই হয়তো জানেন না, তাই তাদের জন্য বললাম। আর অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সফল কৃতি ছাত্রছাত্রী সকলের জন্য। আজকের আনকাট রাতের গল্প শেষ করব একজনের কথা বলে, কারণ দেশ বড় গুরুত্বপূর্ণ জিনিস। জেনারেল ডায়ারের নেতৃত্বে 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, আর সেদিন দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলেন পাঞ্জাবের এক তরুণ যুবক যে আমি এর বদলা নেব। বদলা নেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছিল বহু বছর। 1940-এ লন্ডনের বুকে দাঁড়িয়ে সেই বদলার সময় তৈরি হয়েছিল। আর জালিয়ানওয়ালাবাগের সেই হত্যাকাণ্ডের নায়ক জেনারেল ডায়ারকে গুলি করে মেরেছিলেন তিনি উধম সিং। সেই উধম সিং কিন্তু পালিয়ে যাননি, পুলিশের কাছে ধরা দিয়েছিলেন, এবং তাকে যখন বিচারক জিজ্ঞেস করেছিলেন আপনার নাম কি, তখন ট্যাটু করা বা লেখা ছিল তার গায়ে তার নাম। তিনি বলেছিলেন আমার নাম রাম মোহাম্মদ সিং আজাদ। এটাই আমার ভারত, সহিষ্ণুতার ভারত। যে ভারত গোলামির বিরুদ্ধে পরাধীন থাকার সময় তারা ভারতীয় ছিল, দেশের জন্য জীবন দিয়েছিলেন রাম, রহিম, শিখ, ইসাই। আর আজ পরাধীন যেদিন ছিলাম সেদিন আমরা ভারতীয় ছিলাম, আজ দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা হিন্দু, আমরা ইসলাম বা মুসলিম হয়ে গেছি। আমাদেরকে জাত ধর্মের ভিত্তিতে এই ভাগ, ধর্ম সহিষ্ণুতার রসাতলে পাঠানোর একটা লক্ষ্য। ভারত সহিষ্ণু দেশ। তাই আসুন উধম সিংয়ের প্রতি আরও একবার শ্রদ্ধা জানাই, কারণ তিনি তো দেখিয়ে গেছেন ভারতবর্ষ সহিষ্ণুতার অন্যতম নাম। তাই তো তিনি তার নাম বলেছিলেন রাম মোহাম্মদ সিং আজাদ। এই দেশটা সবার। জয় হিন্দ, বন্দে মাতরম, শুভরাত্রি।